চা খাওয়ার আমন্ত্রণ দিয়ে চেষ্টা, চালের ওপর চাল, এক প্ল্যানকে ঢাকতে আরেক প্ল্যান। কিভাবে বাংলাদেশের সেনাপ্রধান মাত্র এক চুলের জন্য বেঁচে গেলেন এবং কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী ভারতের কাছে এখন নিরাপত্তা চাইছেন, কি করবে এখন ভারত, এবং আজ সকালেই 3 সেনার সঙ্গে বৈঠক শেষে ইউনূসকে ঠিক কী হুমকি দিলেন ওয়াকারুজ্জামান, জানবো এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, বাংলাদেশের থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশাল কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। আপনারা তো জানেনই যে কিছুদিন আগেই বিদেশ সফর থেকে ফেরার সময় বাংলাদেশের সেনাপ্রধানকে প্রায় বন্দি করার পরিকল্পনা করেই নিয়েছিল পাকিস্তানের ISI আশ্রিত বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তারা। কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা সেই খবর আগেই সেনাপ্রধানের কাছে পৌঁছে দেন এবং তারপর ওনার যেই বিমানবন্দরে নামার কথা ছিল সেখানে না নেমে ওনাকে বাংলাদেশেরই অন্য একটি বিমানবন্দরে নামানো হয়, যেখানে ওনার ঘনিষ্ঠ সেনা কর্মকর্তারা আগে থেকেই উপস্থিত ছিলেন। কিন্তু এবার তো পরশুদিন অর্থাৎ 19 মে রাত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রায় হত্যা করার পরিকল্পনা করেই নিয়েছিল এইসব পাকিস্তান আশ্রিত কিছু সেনা কর্মকর্তারা। এবং বুদ্ধি দেখুন, তার আগে চালাকি করে ইউনূস সেনাপ্রধানকে পরের দিন চায়ের আমন্ত্রণ দেন, যাতে সেনাপ্রধানের কিছু হয়ে গেলে তিনি বাংলাদেশের সাধারণ জনগণকে এটা বলে শান্ত করাতে পারেন যে সেই ঘটনা তো সেনার মধ্যে একটি অভ্যুত্থান ছিল, এখানে ওনার কোনো হাত নেই। কিন্তু সৌভাগ্যবশত এবারও ভারতের গোয়েন্দার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মাত্র এক চুলের জন্য বেঁচে গেছেন ওয়াকারুজ্জামান। আসলে সাম্প্রতিক মায়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর চালু করেছে ইউনূস সরকার এবং এই বিষয়ে তীব্র আপত্তি সেনাপ্রধানের। যেমনটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে পশ্চিম চাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশকে নিয়ে আলাদা একটি দেশ গড়তে। তাই সেনাপ্রধানেরও বক্তব্য যে এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের নির্বাচিত কোনো সরকারেরই নেওয়া উচিত, অনির্বাচিত কোনো সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এবং এই আবহে গতকাল অর্থাৎ 20 মে ঢাকা সেনানিবাসে ওয়াকারুজ্জামানের একটি মিটিংও হওয়ার কথা ছিল, কিন্তু তার আগের দিনই অর্থাৎ 19 মে রাত্রে আমেরিকার যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের, তিনি সেনাপ্রধানের সঙ্গে এবং ইউনূসের সঙ্গেও পৃথকভাবে দেখা করেন এবং তারপরেই হঠাৎ করে ইউনূস সেনাপ্রধানকে একটি চায়ের আমন্ত্রণ জানান পরের দিন। অর্থাৎ কিভাবে প্ল্যানের ওপর প্ল্যান করা হয়েছিল শুধু একটু ভাবুন। সেদিন এত কিছু ঘটনা একসাথে ঘটেছিল এবং সব কিছুই যেন এক প্রকার ইশারা করছিল যে আগামীকাল কিছু একটা হতে পারে। ইউনূসের সঙ্গে চায়ের আড্ডা, সেই আড্ডায় এই মানবিক করিডরের বিষয়কও কোনো ফলাফল আসতে পারে, এছাড়াও অন্য যা কিছুই হতে পারে, কিন্তু যা হবে সব কালকে হবে। তাই সেনাপ্রধানও হয়তো ভুল করে এটা কখনো ভাবেননি যে এই সব কিছুই ওনাকে আসলে ডাইভার্ট করার জন্য করা হচ্ছিল, যাতে উনি ভাবতে থাকেন যে যা হওয়ার সব আগামীকাল হবে, অথচ সবাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে আজকেই ওনাকে শেষ করে দিতে হবে। তাই সেদিন রাত্রি 11টার পর হঠাৎ করেই বাংলাদেশের সেনাপ্রধানের আধিকারিক ভবনে 42 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তথা ওয়াকার ঘনিষ্ঠ বাংলাদেশের বিভিন্ন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেলরা হাজির হন। কারণ কি? কারণ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কালকেই আবার বাংলাদেশের আর্মির পাকিস্তানপন্থী অর্থাৎ ISI দ্বারা নিয়ন্ত্রিত ISIয়ের দালালরা হত্যার টার্গেট নিয়ে নিয়েছিল। এই খবর পেয়েই এই উচ্চপদস্থ কর্মকর্তারা সেনানিবাসে ছুটে আসেন এবং তারপর তারা সেনাপ্রধানকে আশ্বাস দেন যে ওনারা সকলেই সেনাপ্রধানের সাথে আছেন এবং তাদের পরামর্শে গতকাল রাত্রেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী সেনাপ্রধানের ফোন দিয়েই ভারতীয় গোয়েন্দার এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন তাদের নিরাপত্তার জন্য। তারই সাথে সাথে গতকাল রাত্রেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের যেই চায়ের আমন্ত্রণ ছিল সেটিকেও ক্যান্সেল করে দেওয়া হয় এবং গতকাল সেনানিবাসে যেই মিটিংটি হওয়ার কথা ছিল সেটিকে পরিবর্তন করে আজকে সেনাবাহিনীর সেন্ট্রাল অডিটোরিয়ামে সেই মিটিংটি করেন সেনাপ্রধান এবং 3 সেনার প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কড়া ভাষায় ইউনূসকে আক্রমণ করতে শোনা যায় ওনার মুখ থেকে। তিনি বলেন, 1, বাংলাদেশ সেনাবাহিনী বিক্ষোভের নামে সহিংসতা বরদাস্ত করবে না। কারণ আপনারা তো জানেনই যে বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে না,
বাংলাদেশে হচ্ছে লুটপাট, অরাজকতা। কারো কোনো একটা মলের জামা পছন্দ হলো, কয়েকজন মিলে বিক্ষোভ করলো। কী বিক্ষোভ? যে পুরো মলটাই লুটে নিয়ে চলে আসলো। কারো টিভি পছন্দ হলো, চলো বিক্ষোভ করি, সমস্ত টিভির দোকান থেকে টিভি, ফ্রিজ, হাওয়া। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, কিন্তু লুট করা হচ্ছে বাটার শোরুম। এছাড়াও সংখ্যালঘুদের ওপর অত্যাচার, আওয়ামী লীগ কর্মীদের বেছে বেছে গুম করে দেওয়া ইত্যাদি তো কমন প্র্যাকটিস হয়ে গেছে। এখন দেখার বিষয় যে সেনাবাহিনী এই সব কিছু রুখতে আদৌ কী পদক্ষেপ নেবে। 2, আর কোনো রক্তাক্ত করিডর নাটক চলবে না। অর্থাৎ সেনাপ্রধান স্পষ্ট করে দিলেন যে মানবিক করিডরের নামে বাংলাদেশের জমি বিক্রি করে দেওয়া তিনি একদম বরদাস্ত করবেন না, এবং শুধুমাত্র বাংলাদেশিদের দ্বারা নির্বাচিত কোনো সরকারই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে। 3, এই সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে। নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। অর্থাৎ সেনাপ্রধানের স্পষ্ট জবাব, ইউনূস বাংলাদেশের গদিতে বসে থাকার জন্য বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার যেই প্রচেষ্টা চালাচ্ছেন, সেই প্রচেষ্টাতে তিনি ইউনূসকে কোনোদিনও সফল হতে দেবেন না, এবং বাংলাদেশের সেনা যেন তেন প্রকারে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচনকে করাতে চাইছে। 4, জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারের, অনির্বাচিত সরকারের নয়। অর্থাৎ যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত, সে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করাই হোক আর মানবিক করিডরের নামে বাংলাদেশের জমিকে বিক্রি করে দেওয়াই হোক, সে সব কিছু যদি করতেও হয় তাহলে সেটা করবে বাংলাদেশিদের দ্বারা নির্বাচিত কোনো সরকার। অনির্বাচিত কোনো সরকারের দেশের বিষয়ে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। 5, মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদায় কেউ যেন হাত না দেয় তা নিশ্চিত করতে হবে। ইউনূস যবে থেকে গদিতে বসেছে তবে থেকে বাংলাদেশের ইতিহাস থেকে 71-এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলার সম্পূর্ণ প্রচেষ্টা তাদের পক্ষ থেকে করা হচ্ছে, যেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে একেবারেই ভুলে গিয়ে আবার সেই পাকিস্তানকেই নিজেদের বাবা মনে করা শুরু করে, যারা বাংলাদেশি মা বোনেদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। এরকম কোনো প্রয়াস আর বাংলাদেশের সেনা সহ্য করবে না, তা স্পষ্টভাবে বলে দেন সেনাপ্রধান। 6, বাংলাদেশের সেনাবাহিনী কেবল একটা আদেশের অপেক্ষায় আছে। বাংলাদেশের সেনাবাহিনী নৈরাজ্য সহ্য করবে না। তবে এখানে স্পষ্ট নয় যে তিনি ঠিক কার আদেশের কথা বলছেন। অর্থাৎ তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে যেই আদেশ দেবেন, তিনি কি সেই আদেশের কথা বলতে চেয়েছেন, নাকি শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে আবার কোনো আদেশ দেবেন, নাকি এই আদেশটি অন্য কারো কাছের থেকে আসবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট নয়। তবে একটি কথা স্পষ্ট যে বাংলাদেশের সেনাপ্রধান এবং ইউনূস একেবারে মুখোমুখি দাঁড়িয়ে, এবং যদি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের থেকে কোনো বিরাট খবর আসে তাহলেও অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে ভারত সরকার এই বিষয়ে এবার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়, কারণ বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর সেটিকে আমাদের বিদেশ নীতির এক প্রকার হার হিসাবেই দেখা হয়েছিল। তবুও অনেকে বলবে যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপেও যখন ভারত বিরোধী সরকার এসেছিল, এমনকি শ্রীলঙ্কার বন্দর যখন চীনকে লিজে দিয়ে দেওয়া হয়েছিল, তখনও তো ভারত কোনো সৈন্য অপারেশন করেনি। তাহলে বাংলাদেশ এদের থেকে কিভাবে আলাদা? অবশ্যই আলাদা। প্রথমত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের সিকিউরিটির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশ এদের তুলনায় অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শিলিগুড়ি করিডর বাংলাদেশের সাথে লাগোয়া, এবং ভারত কখনোই চাইবে না বাংলাদেশে পাকিস্তান বা চীনের আধিপত্য স্থাপন হোক। এছাড়াও ইউনূস ক্ষমতায় আসার পর ভারত সরকার হয়তো এভাবে আশা করেনি যে তারা এতটা অ্যান্টি ইন্ডিয়া হয়ে যাবে এবং পাকিস্তানের সাথে মিলে ভারতকেই ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনাদের এই বিষয়ে কি মনে হয় যে বাংলাদেশের সেনা যদি ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, অথবা যদি ইউনূস বাংলাদেশের সেনাপ্রধানকে অপসারণ করে পাকিস্তানের কোনো দালালকে সেই জায়গায় বসাতে চায়, তাহলে ভারতের কি এবার বাংলাদেশকে নিজের ক্ষমতা প্রয়োগ করা উচিত, নাকি এবারও আমরা বাংলাদেশকে বাংলাদেশের হালেই ছেড়ে দেব এবং আমাদের নন ইন্টারফিয়ারেন্সের নীতিকে বজায় রাখব? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।